আমার নাম লুসি। আমরা ২ বোন। আমার দিদির নাম টুসি। আমার দিদির বিয়ের আগেই আমার বিয়ে হয়ে যায়। আমার শ্বশুরবাড়িতে আমার জ্যাঠা শ্বশুরের অনেক বয়স হওয়া সত্ত্বেও তিনি বিয়ে করেননি। কিন্তু আমার ও বরের বিয়ের পরে আমার জ্যাঠা শ্বশুর একদিন হঠাৎ করে বিয়ে করেন। তাও আমাদের না জানিয়ে। উনার অর্ধেক বয়সী একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন। আমার জ্যাঠা শ্বশুরের স্ত্রী ভীষণ সুন্দরী ও তরুণী ছিল দেখতে। তাদের বিয়ের কিছুদিন পর থেকেই আমাদের বাড়িতে খেল তামাশা শুরু হয়ে যায়। এদিকে প্রত্যেক দিন আমার বর তার তরুণী জেঠিমার ঘরের ভিতরে যেত। প্রত্যেক দিন রাত হতেই আমার তরুণী জেঠি শাশুড়ি মা আমার বরকে নিজের ঘরের ভিতরে ডাকতেন। আমি একদিন বরকে জিজ্ঞেসও করেছিলাম যে সে প্রত্যেক দিন রাতে জেঠিমার ঘরের ভিতরে কেন যায়। তখন বর বলেছিল সে নাকি কারখানার হিসেব দিতে প্রত্যেক দিন রাতে জেঠিমার ঘরের ভিতরে যায়। কিন্তু জানি না কেন সেদিন আমার মন মানেনি। আমার সন্দেহ হয়েছিল জেঠি শাশুড়ি ও আমার বরের উপরে। তারপর সেদিন আমার বর যখন জেঠিমার ঘরের ভিতরে যায় তার আগেই আমি জানালার পর্দার আড়ালে লুকিয়ে বসেছিলাম এটা দেখার জন্য যে বর কি সত্যি হিসেব দেখানোর জন্য জেঠিমার ঘরে আসে নাকি অন্য কিছু ব্যাপার আছে। তার কিছুক্ষণ পরে আমার বর জেঠিমার ঘরের ভিতরে ঢুকে। ঘরের ভিতরে ঢোকা মাত্রই জেঠিমা আমার বরকে দরজা বন্ধ করার আদেশ দিল। তারপর আমার বরকে বলল আলমারি থেকে একটা নাইটি বের করে নিয়ে আসতে। তারপর আমার বর যখন নাইটি নিয়ে জেঠিমার কাছে যায় তখন জেঠিমা আমার বরকে বলল এবার ভালোভাবে আমার হাত পা টিপে দাও। তারপর জেঠিমার মুখ থেকে আমার বরের প্রতি নোংরা কথাবার্তা শুনে তো আমার পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করে। আমার হাত পা যেন ঠান্ডা হয়ে যায়, কারণ শাশুড়ি মা কীভাবে তার দেওরের ছেলের সঙ্গে মানে আমার বরের সঙ্গে এরকম নোংরামি করতে পেরেছিল। তারপর শাশুড়ি মা বিছানায় শুয়ে শুয়ে আমার বরকে বলল আর সময় নষ্ট না করে শুরু হয়ে যাও। তারপর আমার বর ও জেঠি শাশুড়িকে বারবার সারা রাত ধরে ছি, একজন মা হয়ে কিভাবে পেরেছিলেন তার ছেলের সঙ্গে নোংরামি করতে। মানছি সে আমার বরের জেঠিমা হয়, কিন্তু কাকিমা জেঠিমা এরা তো মায়ের সমতুল্য হয়। তাহলে আমার জেঠি শাশুড়ি কেন এই রকম নোংরামি করেছিলেন সেটা শুনে আপনারাও চমকে উঠবেন। অনেক আশ্চর্য হবেন আপনারাও আমার জীবনের গল্পটি শুনে। আপনারাও শুনে আশ্চর্য হবেন যে অনেক ক্ষেত্রে রক্তের সম্পর্ক ফিকে পড়ে যায়, এবং আমার ক্ষেত্রেও সেটাই হয়েছিল। মানুষের মনে যখন ভোগ, লালসা, মোহ ও ঈর্ষা ঢুকে পড়ে তখন সে তার চারপাশের সব সম্পর্কটাই ভুলে যায়। আসলে আমরা ২ বোন। আমি বাড়ির ছোট। মায়ের মারা যাওয়ার পরে আমার দিদি আমাকে আদর যত্ন দিয়ে বড় করেছে। আমার দিদি শুধু আমাকেই নয়, মায়ের মারা যাওয়ার পরে আমার বাবারও অনেক খেয়াল রেখেছে। দিদি আমার চাইতে বয়সে ৪ বছরের বড়। দিদি একা হাতেই বাড়ির সমস্ত কাজকর্ম করত এবং বাড়ির সমস্ত দায়িত্ব সে নিজের কাঁধে নিয়ে ফেলে, এবং সংসারের এত বেশি দায়-দায়িত্ব তার কাঁধে এসে পড়ে যে সে তার পড়াশোনা থেকে বঞ্চিত হয়ে পড়ে। সে নিজে পড়াশোনা থেকে বঞ্চিত হয়ে পড়েছিল আমাকে অনেক শিক্ষাযোগ্য করে তুলবে বলে। দিদি সারাদিন বাড়ির কাজকর্ম করত যাতে আমি নিজের পড়াশোনায় মনোযোগ সহকারে করতে পারি। সে সময় আমি সবেই গ্র্যাজুয়েট হয়েছি এবং আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম। কিন্তু সেদিনটা আমি কোনো দিন ভুলতে পারবো না, যেদিন আমাদের ২ বোনের মাঝে মনোমালিন্য শুরু হয়ে যায়। আসলে সেদিন আমার দিদিকে বিজন কুমার নামের একটি ছেলে তার পরিবার সহ দেখতে আসে, এবং সেদিন আমার কোচিং থেকে বাড়ি ফিরে আসতে দেরি হয়ে যায়। আমি যখন বাড়ি ফিরে আসি তখন দেখি আমার দিদি বাবার সঙ্গে সোফায় বসে আছে এবং তার সামনে ছেলেপক্ষরা বসে আছে, এবং তারা দিদিকে প্রশ্ন করছে যে দিদি কতদূর পড়াশোনা করেছে। তখন বাবা বলে যে সংসার সামলানোর জন্য দিদি বেশি দূর পড়াশোনা করতে পারেনি, সে মাধ্যমিক পাশ। দিদির শিক্ষাগত যোগ্যতা শুনে তারা দিদিকে বাতিল করে দেয় এবং আমাকে পছন্দ করে বসে। বিজন কুমার আমার দিদিকে রিজেক্ট করে আমাকে বিয়ে করার প্রস্তাব দেয়, কিন্তু আমি পরিষ্কারভাবে বাবাকে ও দিদিকে বলে দিয়েছিলাম যে আমি এখন বিয়ে করতে পারবো না, আমি আরও পড়াশোনা করতে চাই। আর এমনিতেও ছেলেটা তো আমার দিদিকে দেখতে এসেছিল, তাহলে তারা আমাকে কিভাবে পছন্দ করতে পারলো।
বাবা তখন আমার মাথায় হাত বুলিয়ে আদর করে বলেছিল, ছেলেটা নাকি অনেক ভালো, বাবা মায়ের একমাত্র ছেলে, তাদের অনেক জমি জায়গা ও সম্পত্তি আছে এবং ধান চালের কারখানাও আছে। শুধু তাই নয়, ছেলেটা প্রাইভেট কোম্পানিতে চাকরিও করে। তারপর বাবা বলল, তাই ওই বাড়িতে আমার বড় মেয়ে যদি যেতে না পারে তাহলে তুই গেলেও আমি অনেক খুশি হব, কারণ তুইও তো একদিন বিয়ে করবি। সব কিছু শোনার পরেও আমি যখন এই বিয়েতে রাজি হয়নি, তখন দিদি আমাকে এই বিয়েতে রাজি করায়। আমার দিদি যখন আমাকে এই বিয়ে করার জন্য অনেক বিনয় করে, তখন আমি দিদিকে বলেছিলাম, দিদি, এই সম্বন্ধটা তো তোমার জন্য ছিল, তাহলে আমি কিভাবে বিয়ে করতে পারি? দিদি তখন অনেক ভালোবেসে আমার গাল দুটোকে টিপে ধরে বলেছিল, ধুর পাগলি, আমার জন্য কোনো অন্য আবার সম্পর্ক আসবে, তাই এখন এত ভালো একটা সম্পর্ক হাতছাড়া করে লাভ নেই। তুই ওই ঘরে সুখে থাকলে আমি খুব খুশি হব। আসলে আমার দিদি কম শিক্ষিত ছিল বলে কোনো ভালো ঘরের ছেলে দিদির শিক্ষাগত যোগ্যতা দেখে রিজেক্ট করে দিত। সেদিন আমার বাবাও আমাকে বলেছিল, অত ভালো একটা সম্পর্ক হাতছাড়া করে লাভ নেই, তোর দিদির না হলেও তোর তো ওই ঘরে বিয়ে হবে, আমার একটা মেয়ে তো অত ভালো একটা ঘরের বউ হতে পারবে। তারপর আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও বাবা ও দিদির কথা শুনে আমাকে বিয়ে করতে হয়। বিয়ের পরে আমি যখন শ্বশুরবাড়িতে আসি তখন তাদের ব্যবহার ও তাদের আমার প্রতি অনেক ভালোবাসা ও বরের আমার প্রতি অনেক ভালোবাসা ও আদর পেয়ে আমি কিন্তু খুব খুশি ছিলাম এবং আমি শ্বশুরবাড়িতে বেশ ভালোই ছিলাম। আমার শ্বশুরবাড়িতে ১ সপ্তাহ কেটে যাওয়ার পরে আমার বড়দি একদিন আমার সঙ্গে দেখা করতে আমার শ্বশুরবাড়িতে আসে। সেদিন আমার জ্যাঠাশ্বশুর বাড়িতেই ছিলেন। উনার অনেক বয়স হওয়া সত্ত্বেও উনি বিয়ে করেননি, কারণ উনি তার ভাইকে মানে আমার শ্বশুরমশাইকে মানুষ করেছিলেন এবং উনি নিজের কর্মক্ষেত্রে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছিলেন যে নিজের সংসার করার কথা ভাবেননি। তিনি নিজে আমার শ্বশুরমশাইয়ের বিয়ে দিয়েছিলেন এবং আমার শ্বশুরমশাইয়ের ছেলে মানে আমার বর ও আমার শ্বশুরমশাই তাদেরকেই তিনি নিজের সংসার মনে করতেন এবং তিনি চিরকাল ধনসম্পত্তি বেশি করার চেষ্টায় সারাক্ষণ নিজের কাজেই ব্যস্ত থাকতেন। এমনকি আগে তো আমার শাশুড়িমাও উনাকে বিয়ে করার কথা বলতেন, কিন্তু উনি বিয়ে করতে রাজি হননি। আমার যে সময় বরের সঙ্গে বিয়ে হয় সেই সময় তিনি অন্য শহরে কাজে ব্যস্ত ছিলেন, তাই উনি আমার বিয়েতে উপস্থিত থাকতে পারেননি। কিন্তু সেদিন আমার দিদি যখন আমার শ্বশুরবাড়িতে আসে আমার সঙ্গে দেখা করতে, তখন আমার জ্যাঠা শ্বশুর বাড়িতেই ছিলেন। তারপর সেদিন দিদি যখন আমার শ্বশুরবাড়িতে এসে আমার শ্বশুরবাড়ি দেখে খুব খুশি হয়, আমাদের বাড়িতে রাখা সমস্ত ফার্নিচারগুলোকে হাত দিয়ে দিয়ে দেখছিল, তখন আমি দিদির জন্য চা করতে রান্নাঘরে ব্যস্ত ছিলাম এবং আমি রান্নাঘরের জানালা দিয়ে সব কিছু দেখতে পাচ্ছিলাম যে দিদি কতটা খুশি ছিল আমার শ্বশুরবাড়ি দেখে। কিন্তু সত্যিই কি আমার দিদি খুশি ছিল নাকি তার মনে ঈর্ষা জন্মেছিল, সেটা তো আপনারা গল্পটা পুরোটা শোনার পরেই জানতে পারবেন। দিদি যখন আমার শ্বশুরবাড়িতে দামি দামি ফার্নিচারগুলোকে হাত দিয়ে দেখছিল, তখন আমার জ্যাঠা শ্বশুরমশাই সেখানে এসে দিদিকে দেখে জিজ্ঞেস করলেন, ম্যাডাম, আপনি কে? এবং এইভাবে আমাদের ঘরের জিনিসগুলোকে হাত দিয়ে আপনি কি দেখছেন? আমার দিদি তখন মুচকি হেসে আমার জ্যাঠা শ্বশুরমশাইকে উত্তর দিল, এই ঘরে আমার ছোট বোনের বিয়ে হয়েছে, আমি তার দিদি। আমার শ্বশুরমশাই যখন জানতে পারল যে সে আমার দিদি, তখন আমার শ্বশুরমশাই অনেক খুশি হয়ে দিদির সঙ্গে গল্প শুরু করে এবং আমি রান্নাঘর থেকে সব কিছুই দেখছিলাম। তারপর সেদিন সারাদিন কাটানোর পরে দিদি যখন বিকেলবেলা বাড়ি যাওয়ার প্রস্তুতি নেয়, তখন আমার জ্যাঠা শ্বশুর নিজের গাড়িতে করে আমার দিদিকে বাড়িতে রেখে আসার কথা বলেন। তখন দিদিও আমার জ্যাঠা শ্বশুরের সঙ্গে বাড়ি যেতে রাজি হয়। জানি না সেদিন তারা দুজনে এমন কী কথা বলেছিল যে তার ৪ দিন পরেই এমন একটা ঘটনা ঘটে যে সেটা শুনে আপনারাও চমকে উঠবেন। আমি ৪ দিন পরে আমি সেদিন দুপুরবেলা রান্নাঘরে রান্না করছিলাম এবং শাশুড়ি মা আমাকে সাহায্য করছিলেন। ওদিকে আমার বর নিজের কাজে ব্যস্ত ছিল। বর তখনও বাড়ি ফিরে আসেনি। ঠিক তখনই আমাদের বাড়ির বেল বেজে উঠল। আমি তখন রান্না বন্ধ করে দরজা খুলতেই তাদেরকে দেখে তো আমার মাথা পুরো ঘুরে ওঠে, কারণ আমার চোখের সামনে আমার দিদি ও জ্যাঠাশ্বশুর বিয়ের পোশাকে দাঁড়িয়েছিল। আমার দিদির কপালে সিঁদুর ছিল, আমার শ্বশুর দিদির হাত ধরে দাঁড়িয়েছিল। তারপর আমার কিছু বলার আগেই জ্যাঠাশ্বশুর আমাকে বললেন, তোমার দিদিকে আমি বিয়ে করেছি, আজ থেকে তোমার দিদি তোমার শাশুড়ি মা হন। ওই সময় আমি এত বেশি আশ্চর্য হয়েছিলাম যে আমার মুখ দিয়ে কোনো কথা বের হয়নি।
কারণ আমার দিদি বাবার বয়সী একটা লোককে কিভাবে বিয়ে করতে পেরেছিল, কী কারণে দিদি এই রকম করেছিল সেটা তো আমরা অনেক পরে জানতে পেরেছিলাম। তারপর আমার শাশুড়ি মা যখন দেখল যে তার ভাসুর মানে আমার জ্যাঠা শ্বশুর আমার দিদিকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে, তখন শাশুড়ি মা বলেছিলেন, দাদা আপনি তো একটা অল্প বয়সী মেয়েকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছেন, আপনি এই বয়সে এসে কেন বিয়ে করলেন, তাও আবার লুসির দিদিকে। আমার শ্বশুর তখন শাশুড়ি মাকে বললেন, কেন, এতদিন তো আমি তোমাদের সবার জন্য ভেবেছি, তোমরা যা চেয়েছো আমি তাই দিয়েছি, আমি কি এখন নিজের জন্য ভাবতে পারি না? তাই বেশি কথা না বলে আমার বউকে তোমরা সসম্মানে বাড়ির ভেতরে নিয়ে চলো। তারপর আমার দিদি তো অনেক খুশি খুশি বাড়ির ভেতরে প্রবেশ করে ও আমার সঙ্গে কোনো কথা না বলেই শ্বশুর মশাইয়ের সঙ্গে ঘরের ভিতরে ঢুকে পড়ে। সেদিন সন্ধেবেলায় যখন আমি নিজের ঘরে বসে দিদির কথাই ভাবছিলাম, ঠিক তখনই দিদি আমার ঘরের ভেতরে আসে এবং আমার ঘরে ঢোকা মাত্রই দিদি আমাকে বলল, কী রে, আমি বিয়ে করে এই বাড়িতে এসেছি বলে তোর মন মেজাজ খুব খারাপ দেখছি, তুই খুশি হসনি বুঝি যে তোর দিদির একটা ধনী ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছে? আমি তখন রেগে আমার দিদিকে বললাম, দিদি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কী কারণে তুমি বাবার বয়সী আমার শ্বশুর মশাইকে বিয়ে করলে? অন্ততপক্ষে আমাকে তো এই ব্যাপারে বলতে পারতে। তুমি কাউকে কিছু না জানিয়ে কেন এমনটা করলে? তোমার এই পদক্ষেপের কারণে হয়তো এবার আমার বিবাহিত জীবনে সংকট আসবে। আমার কথাগুলো শেষ হওয়ার পরে দিদির মুখ থেকে আমার জন্য হিংসের ফুলঝুরি ঝরতে শুরু হয়। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে দিদির মনে আমার প্রতি এই সব ছিল। তারপর আমার কথা শুনে দিদি অনেক বেশি রেগে গিয়ে বলল, সবসময় শুধু আমি আমি কেন করিস রে? আমি আর যা করেছি সেটার জন্য তুই দায়ী। ছোট থেকে তোকে আর বাবাকে দেখাশোনার জন্য আমি নিজের পড়াশোনার বলিদান দিয়ে সংসারের হাল ধরেছিলাম, আর তুই আমার ভাগ্যটাকে ছিনিয়ে নিলি। আজ তোর জায়গায় আমি এই বাড়ির বউ হতাম, কিন্তু তুই আমার অধিকার কেড়ে নিলি। আজ বিজনবাবুর বউ হিসেবে আমি এই বাড়িতে রাজ করতাম, কিন্তু তুই সব কিছু নষ্ট করে দিলি। তাই আমি তোর শ্বশুরকে ভালোবাসার অনুভূতি দিয়ে বিয়ে করেছি, যাতে আমি এই বাড়ির রানী হয়ে থাকতে পারি। এখন তোর শ্বশুরের সব সম্পত্তি আমার হবে, কারণ উনি নিজেই বলেছেন যে এই বাড়ি ও সব সম্পত্তি ওনার নামে আছে। তাই আজ থেকে আমি যা বলবো তোদের সেটাই করতে হবে। দিদির মুখ থেকে এই কথাগুলো শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়, কারণ আমার দিদি তো একসময় আমাকে নিজের প্রাণের সমতুল্য ভালোবাসতো, আর আজ আমি দিদির কাছে ঘৃণার পাত্র হয়ে গেছি। অথচ দিদির কথা শুনেই তো আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম। শুধু তাই নয়, যখন থেকে দিদি এই বাড়িতে এসেছিল তখন থেকে সে আমার বরকে হুমকি দিত এবং সে জোর করে আমার বরের কাছে ভালোবাসা পাওয়ার জন্য জেদ করত। যখনই দিদি সুযোগ পেত তখনই আমার বরের সঙ্গে জবরদস্তি করার চেষ্টা করত। তাই বর আমার দিদিকে ঘৃণা করত। আসলে দিদি আমার শ্বশুর মশাইকে বিয়ে করে এই বাড়িতে এসেছিল শুধু আমার বরের ভালোবাসা পাওয়ার জন্য। আমার বর যতক্ষণ বাড়িতে থাকতো সে সারাক্ষণ আমার বরের পেছনেই লেগে থাকতো। একদিন তো দিদি অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলে। সেদিন আমার বর যখন স্নান করছিল তখন বর আমার নাম ধরে ডাকাডাকি করছিল তার জামা কাপড় নেওয়ার জন্য। আমি ওই সময় রান্নাঘরে রান্না করতে ব্যস্ত ছিলাম। তখন আমার দিদি সুযোগ বুঝে ঘরের ভেতরে ঢুকে বরের জামা কাপড় দেয় এবং ওই সময় আমার বর আমাকে মনে করে দিদির হাত ধরে বাথরুমের ভেতরে টেনে নেয় এবং আমার দিদি তো সেটাই চেয়েছিল, কিন্তু আমার বর তো অজান্তেই দিদির হাত ধরে বাথরুমের ভেতরে টেনে নেয়। তারপর বাথরুমের ভেতর ঢুকে দিদি আমার বরকে জড়িয়ে ধরে এবং আমার বর যখন তাকে বাধা দেয়, ওই সময় আমার জ্যাঠা শ্বশুর আমাদের ঘরের ভেতরেই ঢুকে দেখে যে তারা দুজন একসঙ্গে বাথরুমে আছে। ঠিক ওই সময় আমার দিদি কান্নাকাটি করে নাটক করা শুরু করে। ও আমার জ্যাঠা শ্বশুরকে মিথ্যে কথা বলে যে আমার বর নাকি তার সঙ্গে জোর জবরদস্তি সম্পর্ক করার চেষ্টা করেছে। দিদি আমার বরকে জ্যাঠা শ্বশুরের কাছে তার নামে মিথ্যে কথা বলে তাকে শ্বশুরের কাছে খারাপ করে দেয়।
আর আমি সব কিছু সহ্য করছিলাম শুধু এটা ভেবে যে সে তো আমার নিজের দিদি হয়। এমনকি সেদিন যখন আমার দিদি তার বরকে মানে জ্যাঠা শ্বশুরকে আমার বরের ব্যাপারে মিথ্যে কথা বলেছিল যে আমার বর নাকি তার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করেছে, তখন আমার জ্যাঠা শ্বশুর আমার বরকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিল। সেদিন না পেরে আমি দিদির ঘরে গিয়ে কাঁদতে কাঁদতে তার সামনে হাত জোর করে বলেছিলাম সে যাতে আমার সাংসারিক জীবনটা নষ্ট না করে। কিন্তু সে তো তখন নিজের অহংকার নিয়েই ব্যস্ত ছিল। ওই সময় আমার শাশুড়ি আমাকে জড়িয়ে ধরে ভালোবেসে বললেন, বৌমা, তোমাদের দুই বোনের মধ্যে কত পার্থক্য আছে সেটা তো আমি স্বচক্ষে দেখতেই পাচ্ছি। তোমার দিদি যে কতটা ছোট মনের সেটা বুঝতে আর বাকি নেই। এই জন্যই বলে ভগবান যা করে সেটা ভালোর জন্যই করে। ভালোই হয়েছে যে আমার ছেলে তোমার দিদির মতো একজন অসভ্য ও নির্লজ্জ মেয়েকে পছন্দ না করে তোমাকে পছন্দ করেছে। তাই বৌমা, তুমি এখান থেকে চলো। এরকম অসভ্য মহিলার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। আমার শাশুড়ির কথা শুনে দিদি তখন অনেক বেশি রেগে গিয়ে শাশুড়িকে বলল, এই যে বুড়ি, তুমি আমার দেবরানী হও আর আমি তোমার জ্যাঠানি, তাই আমার সঙ্গে বেশি গাল বাজাতে এসো না, না হলে আমার বরকে বলে তোমাকেও এই বাড়ি থেকে বের করে দিব, কারণ এই বাড়িটা আমার বরের। দিদির কথা শুনে আমরা বুঝেই গেছিলাম যে দিদি শুধুমাত্র আমার শ্বশুরের টাকা পয়সা ও সম্পত্তির জন্য আমার শ্বশুরকে বিয়ে করেছিল। কিন্তু এই কথাটা আমার জ্যাঠা শ্বশুর জানতেন না। উনি ভাবতেন যে আমার দিদি উনাকে সত্যিই খুব ভালোবাসে এবং দিদি আমাদের উপরে এত বেশি অত্যাচার শুরু করেছিল যে তার সত্যিটা আমার শ্বশুর মশাইয়ের সামনে নিয়ে আসা খুবই আবশ্যক ছিল। কারণ দিদি প্রত্যেকটা কথায় আমাদের হুমকি দিত যে সে নাকি আমাদেরকে বাড়ি থেকে বের করে দিবে। বিশেষ করে সে আমার বরকে নোংরা প্রস্তাব দিত এবং বর রাজি না হলে তাকে বাড়ি থেকে বের করার হুমকি দিত। তাই আমি বরকে বলেছিলাম সে যাতে গোপনে সব কিছু সত্যি কথা তার জেঠুকে বলে দেয়। কিন্তু আমরা খুব ভালোভাবেই জানতাম যে কোনো প্রমাণ ছাড়া জেঠুকে দিদির ব্যাপারে কিছু বললে উনি তো বিশ্বাস করবেন না। তারপর সেদিন রাতে সুযোগ বুঝে আমার বর গোপনে ছাদের উপরে গিয়ে তার জেঠুকে সব কিছু সত্যি কথা বলে যে আমার বর তাকে বিয়ে করেনি, তাই দিদি বরের সঙ্গে প্রতিশোধ নিতে জেঠুকে মিথ্যে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করেছে এবং এটাও বলে দেয় যে শুধুমাত্র সম্পত্তির লোভে দিদি জ্যাঠাকে বিয়ে করেছে। বরের কাছে সব কিছু শুনে জ্যাঠা শ্বশুর তখন আমার বরকে বলেছিল, আমি কিভাবে বিশ্বাস করব যে তুমি কথাটা সত্যি বলছো? তখন বর বলেছিল, জেঠু, আপনি শুধু আপনার স্ত্রীকে এই কথাটাই বলবেন যে আপনার সব সম্পত্তি আমার নামে আছে, তাহলে তার আসল রূপ আপনার চোখের সামনে বেরিয়ে আসবে। তারপর জ্যাঠা শ্বশুর আমার বরের কথা মতো সেদিন ছাদ থেকে নিচে নেমে ঘরের ভিতরে গিয়ে আমার দিদিকে যখন এই কথাটা বলেছিল যে উনার সব সম্পত্তির মালিক তো আমার বর, তখন দিদি জ্যাঠা শ্বশুরের সঙ্গে ঝামেলা শুরু করে দেয় এবং দিদি তখন বলে ওই সব সম্পত্তি নাকি আমার বরের কাছ থেকে নিয়ে তার নামে করতে হবে। এমনকি আমার দিদি জ্যাঠা শ্বশুরকে এটাও বলেছিল যে তোমার মতো বুড়োকে বিয়ে করার আমার কোনো ইচ্ছে ছিল না, শুধুমাত্র বাধ্যতামূলক তোমার মতো বুড়োকে বিয়ে করেছিলাম, তাই সম্পত্তির অর্ধেকাংশই আমার নামে না করলে আমি কিন্তু ডিভোর্স দিব। সেদিন সব কিছুই কিন্তু আমার শ্বশুরের চোখের সামনেই ছিল এবং উনার আর কিছুই বুঝতে বাকি ছিল না যে দিদি তো শুধু নিজের স্বার্থে উনার মতো একজন বয়স্ক মানুষকে বিয়ে করেছিলেন। সব কিছু সত্যি জানার পরে জ্যাঠা শ্বশুর আমার দিদিকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন এবং উনি আমার দিদিকে বলেছিলেন, তোমার মতো স্বার্থপর ও লোভী স্ত্রীর আমার কোনো দরকার নেই। আমি আমার সারাটা জীবন তো একাই কাটিয়েছি, আর এই যে কটা দিন বাকি রয়েছে সেই কয়েকটা দিন আমি আমার পরিবারের সঙ্গে কাটিয়ে নিতে পারবো। তারপর আমার জ্যাঠা শ্বশুর আমার দিদিকে ডিভোর্স দিয়েছিল। দিদির আমাদের প্রতি অত্যাচারের সীমা এতটাই বেড়ে গেছিল যে সে বুঝতেই পারছিল না যে সে কত বড় ভুল করছে। সে প্রতিশোধের আগুনে এমনভাবে নিজেকে গড়ে তুলেছিল যে সে ওই প্রতিশোধের আগুনে নিজেই ভস্ম হয়ে গেছিল। এখন আমি নিজের সংসারে অনেক সুখে আছি। এই জন্যই বলে অন্যের জন্য কখনো খারাপ চাইতে নেই, না হলে হয়তো সেই খারাপ চাওয়াটা নিজের জন্যই হয়ে যেতে পারে। আমার দিদি আমার বরের ভালোবাসা পাওয়ার জন্য ছলনা করে আমার শ্বশুরকে বিয়ে করে বাড়িতে এসেছিল। কিন্তু ভালোবাসা কি কখনো জোর করে পাওয়া যায়? ভালোবাসা কখনোই জোর করে পাওয়া যায় না।
বা কারো কাছ থেকে ছিনিয়ে নেওয়া যায় না। ভালোবাসা হচ্ছে সুন্দর একটা অনুভূতি, যেটা একে অপরের মধ্যে সীমিত থাকে। আমার বর আমাকে ভালোবাসতো, আমার দিদিকে নয়। এখন আমি বরের সঙ্গে অনেক সুখে আছি এবং আমার শ্বশুরমশাই নিজের ভুল বুঝতে পেরে আমাদের কাছে ক্ষমাও চেয়েছিলেন। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।